হ্যালো এভরিওয়ান, লুভেনের ড্রামার ভক্ত কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। লুভেনের ড্রামা আমার অনেক ভালো লাগে, তার অ্যাক্টিং বা তাকে দেখতেও অনেক ভালো লাগে। আচ্ছা, এইসব বাদ দেন। যদি মনে করেন একটি মেয়ে তার আঙ্কেলের প্রেমে পড়ে যায় আর এই আঙ্কেলকে বলতে গিয়ে সে আঙ্কেলের কাছেই বারবার রিজেক্ট হয়, তাহলে কি হবে? এরকমই একটি ড্রামা নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হলাম। ড্রামা শুরু হয় একটি পিচ্চি মেয়েকে দেখিয়ে। তার বাবা মা একটি প্রজেক্টে কাজ করত, ওই প্রজেক্টটি নষ্ট হওয়ার কারণে তারা মারা গিয়েছে। মেয়েটি তার বাবা মার পিকচার নিয়ে চুপচাপ বসেছিল। তার বাসায় তার ফ্যামিলির অনেক লোকজন আছে, কিন্তু তারা চিন্তায় ছিল তার বাবা মায়ের প্রপার্টি ভাগ করা নিয়ে। কিন্তু এই পিচ্চি মেয়েটার কি হবে এই বিষয়টা নিয়ে তারা কোনোই চিন্তায় ছিল না। তখন আমরা বুঝতে পারি এই পিচ্চি মেয়েটি ছিল আমাদের মূল নায়িকা, যার নাম হচ্ছে লুভেন। তখনই তার কাছে হান চলে আসে আর তাকে বলে, চলো আজ থেকে তুমি আমার সাথে থাকবে আমার বাসায়। আজ থেকে তোমার সব লালন পালন আমিই তোমাকে করব। কিন্তু লুভেন যতই বড় হতে থাকে কেন জানি না সে তার আঙ্কেলের প্রতি আসক্ত হতে থাকে। সে তার আঙ্কেলের প্রেমে পড়ে যায়, কিন্তু তার আঙ্কেল বারবার তাকে রিজেক্ট করতো। লুভেন তার এই বার্থডেতে যখন তাকে বলে আমি আপনাকে ভালোবাসি, তখন তার আঙ্কেল বলে, ভুলে যেও না আমি তোমার আঙ্কেল হই, এটা কখনোই সম্ভব না। একথা বলে সে তাকে বিভিন্নভাবে অপমান করে এখান থেকে চলে যায়। চুল পড়া আমাদের নিত্যদিনের সমস্যা। এটা শুধু আমার আপনার নয়, মোটামুটি সবারই বলতে পারেন। তবে বিভিন্ন কারণে চুল পড়ে থাকে। চুল পড়ার সমাধান আমরা সবাই খুঁজি। তবে আমি বলবো আমার এই এসপি হেয়ার অয়েলটা আপনারা একবার ইউজ করে দেখতে পারেন। এটা খুবই বিশ্বস্ত। যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন, তাহলে আমার এই হেয়ার অয়েলটি একবার ইউজ করে দেখতে পারেন। আমি আপনাদেরকে বলবো আগে এই হেয়ার অয়েলটি ব্যবহার করুন, তারপর না হয় আমার কথায় বিশ্বাস করবেন। একবার হলেও ব্যবহার করে দেখুন, অনেক সাশ্রয়ী। আমি আপনাদের জন্য 200 মিলি হেয়ার অয়েল মাত্র 360 টাকা দিয়েই দিচ্ছি। আপনারা চাইলে এই হেয়ার অয়েলটি অর্ডার করতে পারবেন spshop.com থেকে। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে অর্ডার করে নিন। কিন্তু লুভেন এখানে কোনো মন খারাপ করে না। সে মনে মনে ভাবে হয়তো আঙ্কেল কোনো না কোনো দিন রাজি হয়ে যাবে। এইভাবে সে তার প্রতি বার্থডেতেই তার আঙ্কেলকে প্রপোজ করে। কিন্তু তার আঙ্কেল হান কোনোভাবেই এতে রাজি হয় না, কারণ সে তো তার আঙ্কেল হতো। যেহেতু সে ডিগ্রি কমপ্লিট করেছে, তাই সে তার প্রফেসরের সাথে দেখা করতে এসেছে। তার প্রফেসর তাকে বলে, এখন তুমি বেস্ট ডক্টর হয়েছো, এই জন্য আমরা অনেক প্রাউড ফিল করি। কিন্তু তোমার বাবা মা মারা যাওয়ার কারণে আমাদের দেশের অনেক লস হয়েছে। তুমি যদি চাও তাহলে এক কাজ করতে পারো, আমাদের হয়ে জয়েন করতে পারো। লুভেন বলে, না স্যার, আমি পারবো না, কারণ আমার লাইফে কেউ একজন আছে যাকে আমি অনেক বেশি ভালোবাসি। সিন পরিবর্তন হয় লুভেনের কাছে। আজ লুভেনের বার্থডে ছিল, তাই লুভেন অনেক সুন্দর করে সেজেগুজে তার আঙ্কেলের জন্য বসেছিল। সে চাচ্ছিল এবার তার আঙ্কেল আসলেই তাকে বলে দিবে সে তাকে অনেক বেশি ভালোবাসে। তাই সে একদম প্রিপেয়ার হয়ে বসে থাকে। একটি বক্সের ভিতর সে প্রবেশ করবে। আঙ্কেল এলেই সে ওই বক্সটি খুলবে, তারপর আঙ্কেলের কাছে যাবে। এই প্রিপারেশন নিয়ে সে বক্সের ভিতরে প্রবেশ করে। যখনই সে এই বক্সটি খুলে, তখন দেখতে পায় আঙ্কেল হান অন্য কাউকে কিস করছে। এটা দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এটা সে কখনো কল্পনাও করতে পারেনি। আঙ্কেল হান বলে, কি পরে আছো? তখন সে তার ড্রেস ঠিক করে আর আঙ্কেল হান তার ফিয়ন্সের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। হান বলে তার নাম শু। আজ থেকে শু এই বাসার মালকিন। তোমাকে থাকতে হলে এখানে শুয়ের কথা শুনেই থাকতে হবে, শুয়ের সব কথা মানতে হবে। এখানে লুভেনের অনেক মন খারাপ হয়, সে চাইলেও কিছু বলতে পারে না। তখন সে বলে, আপনি না বলেছিলেন আমি পিএইচডি গ্রাজুয়েশন হয়ে গেলে আপনি আমার সব কথা শুনবেন, তাহলে কেন এখন এইসব করছেন? তখন হান তার কোনো কথা না শুনে বলে, তোমার মাথা থেকে এই তোমার উল্টাপাল্টা ভাবনা চিন্তা সব কিছু বের করে ফেলো, না হয় তোমার অবস্থা দিন দিন খারাপ হতে যাবে। আর যদি এই বাসায় থাকতে চাও তাহলে অবশ্যই সুয়ের কথা মতোই থাকতে হবে। লুভেন এখানে অনেক কষ্ট পায়। হান তো এখান থেকে চলে যায়, কিন্তু লুভেনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে ঠিকঠাকভাবে কথাই বলতে পারে না। মনে মনে ভাবে, আমি তো একজন অনাথ, তাই হয়তো আমার সাথে এমন ব্যবহার করা হচ্ছে। সিন পরিবর্তন হয় পরদিন সকালে। হানের কাছে তার ম্যানেজার আসে কিছু কথা বলার জন্য। ম্যানেজার চলে যাওয়ার পরই সু আসে, তাকে একটি টাই পরিয়ে দেয় আর বলে, দেখো আমি তোমার জন্য অনেক সুন্দর একটি টাই নিয়ে এসেছি, এই টাইটি তোমার অনেক ভালো লাগবে। তখনই এখানে লুভেন চলে আসে। লুভেন তাকে দেখে একটু আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু সো তাকে ডাক দিয়ে বলে, এদিকে আসো, দেখো তো টাইটা অনেক সুন্দর না? এই আগের পুরাতন টাইটা ফেলে দাও। তখনই তার মনে পড়ে যায় এই পুরাতন টাই তো সেই তাকে দিয়েছিল, কিন্তু সে এই টাইটাকে এখন একদমই তুচ্ছ মনে করছে। মনে করছে এই টাইয়ের কোনো মূল্যই নেই।
বলছিল এটাই অনেক পুরাতন হয়েছে, এটাকে আমার অনেকদিন আগেই ফেলে দেওয়া উচিত ছিল। এইসব শোনার পর লুভেন আরও বেশি কষ্ট পায়। সে এখন বুঝতে পারে আঙ্কেলের কাছে তার কোনোই মূল্য নেই। তাই সে কিছু বলতে পারে না আঙ্কেলকে, মনে মনে শুধু কষ্ট পায় আর বলে হ্যাঁ টাইটি অনেক বেশি সুন্দর। যখন এখান থেকে লুভেন চলে যায় তখন সে চিন্তা করে এখান থেকে সে একেবারেই চলে যাবে, কিন্তু সে কোথায় যাবে, তার যাওয়ার মতো তো কোনো জায়গা নেই। সে যখন নিচে আসে তখন দেখতে পায় হান আর লুভেন পার্টি করছিল। আসলে তাদের বন্ধুরাও এখানে ছিল। লুভেনের অনেক মন খারাপ হয়। সে লক্ষ্য করে সুয়ের হাতে ওই ব্রেসলাইটটি, যেটা হান তাকে দিতে চেয়েছিল। হান অনেক দিন আগে তার জন্য এই ব্রেসলাইটটি কিনেছিল আর বলেছিল যখন সে গ্রাজুয়েট হয়ে যাবে ওই ব্রেসলাইটটি তাকে দিয়ে দিবে। এখন সু এই ব্রেসলাইটটি তার হাতে পড়ে আছে আর সবাইকে বলছে যে এই ব্রেসলাইটটি তার জন্যই কিনেছিল হান। তখন হান বলে সুয়ের এই ব্রেসলাইটটি পছন্দ হয়েছে আর আমার লাইফে সু ছাড়া ইম্পর্টেন্ট আর কেউ নেই। তাই মনে মনে ভাবলাম সুকে ব্রেসলাইটটি দিয়ে দেই। কিন্তু এখানে লুভেনের অনেক কষ্ট হচ্ছিল, সে কোনো কষ্টই কাউকে বুঝতে দিচ্ছিল না। সে চুপচাপ বসেছিল। তখন সবাই তাকে ড্রিঙ্ক করার কথা বলে, কিন্তু সে তো ড্রিঙ্ক করতে পারতো না। সু এখানে ড্রিঙ্ক করার কথা বলে লুভেনকে, কিন্তু লুভেন তার কথায় কোনো সাড়াই দেয় না। তখন হান বলে একটু ড্রিঙ্ক করলে কি এমন বা হয়ে যাবে, ড্রিঙ্ক করো, প্রবলেম নেই। কিন্তু এখানে লু মনে মনে ভাবে সে তো খুব ভালো করেই জানে ড্রিঙ্ক করলে আমি আমার নিজেকে সামলাতে পারি না, অসুস্থ হয়ে পড়ি। আগেরবার যখন লুভেন ড্রিঙ্ক করে অসুস্থ হয়েছিল তখন তাকে হসপিটাল থেকে আনার পর হান বলেছিল তার বাসায় যাতে আর কখনোই এইসব ড্রিঙ্ক না আনা হয়, কিন্তু সেই আজ কিভাবে তাকে বলছিল ড্রিঙ্ক করার কথা। তখন সে চুপচাপ ড্রিঙ্ক করে নেয়। ড্রিঙ্ক করার পর তার শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়। কিন্তু এখানে সো তাকে বলে আমার শরীর অনেক খারাপ লাগছে, প্লিজ আমাকে বাসায় দিয়ে আসো। তাই সে চলে যায় তাকে বাসায় দেওয়ার জন্য। এদিকে আমরা লুভেনকে দেখতে পাই যে কিনা চুপচাপ এই জায়গায় বেহুশ হয়ে পড়ে। যখন তার জ্ঞান ফিরে তখন সে ওই জায়গায় তাকে নিজেকে দেখতে পায়। বুঝতে পারে হানের তার প্রতি কোনোই চিন্তা নেই, আকর্ষণ নেই। তখন সে কাউকে কল করে জানায় যে সে ওই প্রজেক্টে কাজ করার জন্য রাজি আছে। যেই প্রজেক্টে তার বাবা মা মারা গিয়েছিল এই প্রজেক্টেই সে কাজ করতে চাইছিল। প্রফেসর তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি চলে আসো আমার সাথে দেখা করার জন্য। সে যখন তার প্রফেসরের সাথে দেখা করতে আসে প্রফেসর বলে এত তাড়াতাড়ি মত চেঞ্জ করলে, আর তোমার আঙ্কেলকে পারমিশন দিয়েছে? তখন সে বলে আঙ্কেলের পারমিশনের প্রয়োজন নেই, কারণ আমি এখন অনেক বড় হয়েছি, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি। তখন প্রফেসর বলে এটা তো কখনোই সম্ভব নয়, তুমি যদি তোমার আঙ্কেলের সাইন না নিয়ে আসো তাহলে আমি এই প্রজেক্টে তোমাকে অংশগ্রহণ করতে দিব না। পরবর্তীতে তোমার আঙ্কেল আমাদের সাথে প্রবলেম করতে পারে। তখন সে মনে মনে ভাবে তাহলে আঙ্কেলের পারমিশন ছাড়া আমি কাজ করতে পারবো না, তাহলে কি করব, আঙ্কেলের পারমিশন নিব? তখন সে বলে আচ্ছা আমি আঙ্কেলের পারমিশন নিয়ে আসবো। এখানে লুন নামের একটি ছেলে ছিল। ছেলেটিকে জিজ্ঞাসা করলে সে বলে স্যার আমি অনাথ, আমি যাদেরকে পছন্দ করি তাদের সাথে কাজ করতে আমার কোনো প্রবলেম নেই। তখন তারা দুইজনই তার দিকে তাকায়। তখন সে কথা ঘুরিয়ে বলে আমার যেই কাজ পছন্দ ওই কাজ করতে আমার কোনো প্রবলেম নেই, যেহেতু আমার কেউ নেই তাই আমি কাজটি করতে পারবো। তখন প্রফেসর তাদেরকে বলে আচ্ছা তোমরা সাইন নিয়ে আসো, তারপর দেখা যাবে কি হয়। তখন লুভেন চিন্তা করে কিভাবে সাইন আনবে। যখন সে বাসায় যায় তখন তার পুরনো কিছু জিনিসপত্র সে আগে বিক্রি করে, যাতে কিছুটা টাকা সে জমাতে পারে। তাকে যে নানি এতদিন পর্যন্ত বড় করেছে সেই নানির সাথে সে কথা বলে। নানি তার জন্য অনেক কষ্ট পায়, কিন্তু সে তাকে বলে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। বাসায় ফেরার পর সে সুকে তার বান্ধবীদের সাথে পার্টি করতে দেখে। তখন সু তাকে অপমান করে কিছু কথা বলে, কিন্তু সে এইসব কথায় তেমন একটা পাত্তা দেয় না। কথায় পাত্তা না দিয়ে সে এখান থেকে যখন চলেই যেতে চায় তখন সে দেখতে পায় তার বাবা মায়ের ইউজ করা কিছু পেপার সেখানে নিয়ে এসেছিল, যেগুলো তার কাছে লাস্ট স্মৃতি হিসাবে ছিল। কিন্তু সে এই পেপারগুলো নেওয়ার জন্য তার সাথে ঝগড়া করে, বলে এগুলো তুমি নষ্ট না করলেও পারতেছো, এগুলো আমার বাবা মায়ের ছিল। তখন হানকে দেখে সে এখানে পড়ে যাওয়ার অ্যাক্টিং করতে শুরু করে। হান যখন সুকে নিচে পড়ে থাকতে দেখে তখন সে তাড়াতাড়ি চলে আসে সুকে উঠানোর জন্য। সুকে উঠানোর পর সু বলে এই ছোট একটি ঘটনার জন্য তুমি আমার সাথে এমন ব্যবহার করবে এটা আমি কল্পনাও করতে পারিনি। দেখো আমি তোমার কি ক্ষতি করেছি, আমি খুব ভালো করেই জানি তুমি হানকে পছন্দ করো, তাই তুমি আমার সাথে শত্রুতা টেনে নিয়ে আসবে? তখন হান তাকে বলে কি হলো, তুমি এইসব করছো কেন? তখন সে বলে আমি কিছুই করিনি। তখন হান তাকে থাপ্পড় মেরে বসে আর বলে এক্ষুনি ক্ষমা চাও। তখন সে ক্ষমা চাইতে চায় না, কারণ সে তো কিছুই করেনি। তখন সে ওই পেপারগুলো নিয়ে আসে আর বলে দেখো আমার বাবা মায়ের পেপারগুলো ও কিভাবে নষ্ট করে দিয়েছে, আমি কি করব বলো, আমার হাতে তো আর কিছু করার ছিল না। তখন সে আবার এই পেপারগুলো ছিঁড়ে ফেলে। হানকে পেপারগুলো ছিঁড়তে দেখে সে অনেক বেশি কষ্ট পায়। তখন হান তাকে বলে এক্ষুনি সরি বলো সুয়ের কাছে।
সো তখন নাটক করে বলে, থাক সরি বলতে হবে না, ও ছোট বাচ্চা কিছু বোঝে না, তাই সরি বলতে হবে না। লুভেন তখন সরি বলে এখান থেকে চলে যায়, তার অনেক কষ্ট হচ্ছিল। পরদিন সকালে সে হানের কাছে আসে, হান তখন স্টাডি করছিল। হানকে পেপারগুলো দিয়ে সে তাকে সাইন করতে বলে, হান পেপারগুলো না পড়েই সাইন করতে চাইছিল। লুভেন বলে একটু পরে সাইন করো, কিন্তু সে না পড়েই পেপারগুলোতে সাইন করে দেয়। তখন লুভেনের অনেক কষ্ট লাগে, যেহেতু সু ডেকেছিল তাই সে এখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয় প্রফেসরের কাছে। প্রফেসর সাইন দেখে বলে, আচ্ছা তুমি যেতে পারবে, তোমার কাছে 9 দিন সময় আছে, তুমি যেভাবে কাটাতে চাও কাটাতে পারো। এখানে লুভেন অনেক কষ্ট করে সময়গুলো কাটায়। যাওয়ার সময় সে একটি চিঠি রেখে যায়। যেদিন সে চলে যাবে তখন সে হানকে বলেছিল, আজ রাতে ডিনারটা প্লিজ আমার সাথে করো। তখন হান তাকে আচ্ছা বলে এখান থেকে চলে যায়। কিন্তু লুভেন খাবার নিয়ে অপেক্ষা করতে থাকে, হান আর আসে না। এদিকে আমরা হানকে দেখতে পাই, হান ওই পেপারগুলো জোড়া লাগাচ্ছিল, যেই পেপারগুলো সে নিজের হাতে নষ্ট করেছিল। তার ম্যানেজার তাকে বলে, স্যার আপনি তো ভুল করছেন, ওকে যে কষ্ট দিয়েছেন ওইগুলো কিভাবে ফেরত দিবেন। তখন সে বলে তাকে কষ্ট দেওয়াটা জরুরি ছিল। তখনই সেক্রেটারি ওই প্রজেক্টের কিছু কাগজ নিয়ে আসে আর বলে, স্যার এগুলো চেক করে দিন, এগুলো হচ্ছে ওই ক্যান্ডিডেটগুলোর নাম যারা আমাদের এখানে অংশগ্রহণ করেছেন। এদিকে আমরা লুভেনকে বাসা থেকে চলে যেতে দেখি। যখন সে ওই ক্যান্ডিডেটগুলোর নাম দেখতে পায় তখন সে অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় এখানে লুভেনের নাম ছিল। তখন সে তাকে বলে, লুভেনের নাম এখানে কিভাবে এলো, এটা তো হতেই পারে না, লুভেনের নাম এখানে কিভাবে আসতে পারে। তখন ওই কাগজটিতে কফি পড়ে যাওয়ার কারণে কাগজটি একদম নষ্ট হয়ে যায়। সে কাগজটি একদমই ভালোভাবে দেখতে পারে না। তখন তার ম্যানেজার বলে, আচ্ছা স্যার, কাগজটি যেহেতু নষ্ট হয়েছে তাই এক কাজ করা হোক, অন্য একটি কাগজ নিয়ে আসা হোক। কফি পড়ে যাওয়ায় নামগুলো ভালো করে স্পষ্ট ছিল না। সেক্রেটারি নতুন কাগজের জন্য চলে যায়। তখন আমরা লুকে দেখতে পাই যে কিনা তাকে আটকে বলে, এই নাও তোমার যত টাকা প্রয়োজন নিয়ে নিও, কিন্তু এখান থেকে লুভেনের নামটা সরিয়ে দাও। সেক্রেটারি তো ভাই টাকার লোভে রাজি হয়ে যায়, সে আর কিছুই বলে না। যখন সে নতুন কাগজগুলো নিয়ে যায় তখন সে দেখতে পায় নতুন কাগজে তো লুভেনের নামই ছিল না। তখন সে মনে মনে ভাবে লুভেনের কথা বেশি চিন্তা করার কারণে এমনটা তার সাথে ঘটেছে। ম্যানেজারকে সে এখান থেকে পাঠিয়ে দেয় ওই লোকগুলোকে দেখার জন্য যারা কিনা তাদের এখানে পার্টিসিপেট করেছে। তারপর হান সবকিছু চিন্তা করে বাসার দিকে রওনা হয়। বাসায় যাওয়ার পর আন্টি ব্যাংকে এসে জিজ্ঞাসা করে, এখানে জিনিসপত্র কিছুটা কম মনে হচ্ছে না। তখন সে বলে, আপনি ভুল করেছেন, যা করেছেন আপনি অনেক বড় ভুল করেছেন। ছোটবেলা থেকে আমি লুভেনকে বড় করেছি, আমি খুব ভালো করেই জানি লুভেন এমন ভুল করতেই পারে না। আপনি প্রমাণ না দেখে কেন লুভেনকে এইভাবে বকাঝকা করলেন, থাপ্পড় মারাটা তো একদমই ঠিক হয়নি। তারপর সে সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। সিসিটিভিতে সে বুঝতে পারে লুভেনের কোনো দোষ ছিল না, সবকিছু শো করেছে। তখন সে বুঝতে পারে আসলে সে অনেক বড় ভুল করেছে লুভেনকে ওই দিন থাপ্পড় মেরে। তার এটা করা একদমই ঠিক হয়নি। সে কিভাবে এখন লুভেনকে খুঁজে বার করবে এই বিষয় নিয়ে খুবই চিন্তিত ছিল। তখনই সো তার কাছে চলে আসে আর তাকে বলে, কিছুদিন পরেই তো আমাদের বিয়ে, তাহলে কি করবে, তুমি এমন করছো কেন। তখন সে বলে, দেখো তুমি সিসিটিভি ফুটেজ, আমি খুব ভালো করেই জানি তুমি এটা করেছো। সো তখন বলে, আমি এক্সপ্লেইন করতে পারবো। আমি চাইছিলাম লুভেন যাতে তোমাকে মন থেকে মুছে ফেলে, আর এই ব্যবহারে যে তুমি তাকে থাপ্পড় মেরে বসবে এটা আমি কল্পনাও করতে পারিনি। কিন্তু এখানে আমরা হানকে দেখতে পাই যে কিনা খুব বেশি রেগেছিল তার উপর। বলে, এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও, আমি তোমাকে আমার চোখের সামনে দেখতেই চাই না। সিন পরিবর্তন হয় লুভেনের কাছে। সে একদম রেডি হয়ে তার সাথে থাকা ক্যান্ডিডেটদের সাথে একটি জায়গায় যায়। তখন আমরা দেখতে পাই তাদের কাছ থেকে আজ ফোন নিয়ে নেওয়া হবে। সে তখন হানের পিকচারগুলো দেখছিল। তখন সে জানতে পারে এই প্রজেক্টে লিড করছে হান। তখন সে অনেক বেশি অবাক হয়, মনে মনে ভাবে সে ইচ্ছে করে আমাকে এই জায়গায় পাঠিয়েছে যাতে আমি মারা যাই। সে তো খুব ভালো করে জানে এই প্রজেক্টে যারা কাজ করবে তারা মারা যাবে, তাহলে সে আমার সাথে কেন এমনটা করলো। এমনটা সে না করলেও পারতো, কেন সে আমাকে এইভাবে ধোঁকা দিল। হান যখন মিটিং অ্যাটেন্ড করে তখন আমরা দেখতে পাই যে সে ফিল করে এখানে রয়েছে লুভেন, কিন্তু ঘটনা উল্টে যায়। তখন কিছু লোক লুভেনকে প্রশ্ন করতে শুরু করে, তাই সে লুভেনকে ভালোভাবে দেখতে পারে না। হান মনে করে সে হ্যালুসিনেশন করছে, যেহেতু সে লুভেনকে মিস করছে হয়তো সে যে কোনো জায়গায় লুভেনকে তাই দেখতে পাচ্ছে। হান এখানে সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা যদি চাও এখান থেকে এক্ষুনি চলে যেতে পারো, কারণ জরুরি নয় যে তোমরা ওই জায়গায় গিয়ে আর ফিরে আসতে পারবে, তাই যারা যাবার এখনই চলে যাও। এখানে আমরা লুভেনকে দেখতে পাই, তার আবারও মনে পড়ে যায়, সে জানে আমি এখানে গেলে মারা যাব, তারপরও সে কেন আমাকে পাঠাচ্ছে, তার মানে তার কি আমার প্রতি
মায়া মমতা কিছুই নেই, সে এতটাই পাথর হয়ে গেল। এদিকে আমরা হানকে দেখতে পাই যে কিনা লুভেনের সাথে দেখা করার জন্য তার স্কুলে চলে যায়। স্কুলের সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলে সে বলে এই নামের কোনো টিচার তো আমাদের এখানে নেই, হয়তো আগে ছিল কিন্তু এখন নেই। সে তাড়াতাড়ি বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর আন্টি ব্যাং বলে লুভেনের কোনো কাপড়ই তার রুমে নেই। আমি যখন রুম পরিষ্কার করছিলাম তখন লুভেনের রুমে যাই, গিয়ে দেখতে পাই লুভেনের রুমে কোনো জিনিসপত্রই নেই। তখন সে লুভেনের ওই ক্যালেন্ডারটি দেখতে পায় যেখানে সে মার্ক করে রেখেছিল, আর সাথে একটি চিঠি পায়, আপনার জন্য আমি অনেক প্রবলেম ক্রিয়েট করেছি, তাই আর প্রবলেম ক্রিয়েট করতে চাচ্ছি না। তাছাড়াও আপনি আমার উপর যত টাকা খরচ করেছেন অত টাকা তো আমি দিতে পারবো না, তবে গেছে বছর আমি যা সেভ করতে পেরেছি ওইগুলো আপনার জন্য রেখে গিয়েছি। আপনি এগুলো ঋণ পরিশোধ মনে করবেন না, কারণ আপনার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তখন তার লুভেনের সাথে কাটানো প্রত্যেকটি মুহূর্ত মনে পড়তে থাকে। আমরা বুঝতে পারি সেও লুভেনকে ভালোবাসে, কিন্তু সে কখনোই লুভেনকে ভালোবাসে এটা বলতে পারে না। তারপর সে তার ম্যানেজারকে কল করে বলে লুভেন কোথায় আছে খুঁজে বের করো। সে লুভেনের বাসায় চলে যায়, যেটা লুভেনের আগের বাসা ছিল। মহিলাটি বলে বাসাটি আমি কিনেছি, যে আগের বাসায় ছিল সে বাসাটি বিক্রি করে দিয়েছে। তারপর সে লুভেনকে খোঁজার জন্য জায়গায় জায়গায় চলে যায়। সে লুভেনকে বারবার মিস করছিল, তার কথাগুলো বেশি মনে পড়ছিল। যখন সে বাসায় যায় তখন সে দেখতে পায় বাসার সব জিনিসপত্র সরানো হচ্ছে। আন্টি ব্যাং বলেন লুভেন মায়ের সাথে এটা ঠিক হচ্ছে না, উনার রুম থেকে উনার জিনিসপত্র সরানো ঠিক হচ্ছে না। তখন সুকে জিজ্ঞাসা করলে সু বলে এখানে আমি স্টাডি রুম তৈরি করব, এখানে আমার স্টাডি রুম হবে, তাই আমি জিনিসপত্রগুলো সরিয়ে দিচ্ছি। তখন হান বলে এখান থেকে কোনো জিনিসপত্র সরানো যাবে না যতক্ষণ না আমি লুভেনকে খুঁজে পাচ্ছি। তখন সে বলে কি বলছো, এই বাসার তো আমারও অধিকার আছে তাই না, কিছুদিন পর আমাদের বিয়ে হতে যাচ্ছে। তখন হান তাকে খুব বাজেভাবে বকাঝকা করে। সো তখন রেগে গিয়ে বলে আমি সবাইকে ইনভাইট করে ফেলেছি, এখন তুমি এই ধরনের কথা বলছো, এটা আমি একদমই শুনতে রাজি না, তোমায় আমাকে বিয়ে করতেই হবে। তখন হান বলে এখান থেকে বেরিয়ে যাও, আমি কখনোই তোমাকে বিয়ে করতে পারবো না। আমি কল্পনাও করতে পারিনি সু তুমি লুয়ের সাথে এমন ব্যবহার করবে, তাকে তাড়িয়ে দিবে। এখানে সু অনেক রেগে যায় আর এখান থেকে চলে যায়। এদিকে হান দৌড়ে তার স্টাডি রুমে চলে যায়। স্টাডি রুমে যাওয়ার পর তার অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে। তখন তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে গুড নিউজ আছে কি। তখন সে বলে গুড নিউজ তো নেই, তবে একটি নিউজ আছে, আমাদের যে প্রজেক্ট এই প্রজেক্টের কিছুটা ক্ষতি হয়েছে, এই প্রজেক্টের ইঞ্জিন ভালোভাবে কাজ করছে না। হান তখন অনেক বেশি রেগে যায়, বলে এটা কখনোই হতে পারে না, আমি বলেছিলাম না ভলান্টিয়ারদের যাতে কোনো কিছুই না হয়। তারপর সে ওই জায়গায় চলে যায়। জায়গাটিতে যাওয়ার পর যখন ভলান্টিয়ারদের লিস্ট থাকে এটা সে চেক করে দেখবে, তখনই আমরা দেখতে পাই এখানে ঘটনাটা উল্টে যায়। তার ম্যানেজার তার কাছে আসে আর কিছু কথা বলে। তখন সে ম্যানেজারদেরকে বলে এটা তাড়াতাড়ি চেক করো, না হয় তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তারপর সে স্কুলের সিসিটিভি ফুটেজ দেখতে চলে যায়। স্কুলের ফুটেজ দেখে বুঝতে পারে এখানে সে ছিল কিন্তু চলে গিয়েছে। তখন প্রিন্সিপাল তাকে বলে হয়তো সে এই প্রজেক্টে কাজ করার জন্য পার্টিসিপেট করেছে, কারণ সে তো এই প্রজেক্টে কাজ করতে চাইতো, কারণ তার বাবা মা এতে কাজ করেছিল। তখন হান বলে এটা কখনোই সম্ভব নয়, কারণ আমি তাকে সাইন না দিলে সে কখনোই এতে পার্টিসিপেট করতে পারবে না। হান বারবার বলছিল সে সাইন করেনি, যদি সে সাইন নাই করে থাকে তাহলে সে কিভাবে যাবে, হয়তো সে সাইন করেছে তার মনে নেই, আমরা তো খুব ভালো করেই জানি সে সাইন করেছে। তখনই এখানে ইয়ন চলে আসে। ইয়নকে দেখে তার মনে পড়ে যায় এ তো লুভেনকে একবার প্রপোজ করেছিল। আমরা দেখতে পাই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, আসলে ইয়ন লুভেনকে প্রপোজ করেছিল। তখনই এখানে হান চলে আসে আর ইয়নকে খুব বাজেভাবে মারে আর তাকে এখান থেকে চলে যেতে বলে। এখানে লুভেন কিছুটা রাগ হয় কিন্তু সে আর কিছু বলতে পারে না যেহেতু তার আঙ্কেল ছিল। এদিকে আমরা এখন তাকে দেখতে পাই যে কিনা তাকে প্রশ্ন করে যে লুভেন কোথায়। তখন সে বলে লুভেন কোথায় আপনি না ভালো জানবেন, কারণ আপনি তার আঙ্কেল, আমার তো তার সম্পর্কে কোনো ধারণাই নেই, তাহলে আমি কিভাবে বলতে পারবো। আপনি যখন তাকে সবার সামনে অপমান করছিলেন তখন আপনার এটা ফিল হয়নি, তাকে অপমান করাটা আপনার ঠিক হয়নি। আপনি যদি লুভেনকে এইভাবে অপমান না করতেন তাহলে সে অবশ্যই বাসা থেকে বের হয়ে যেত না, অশান্তি পাওয়ার কারণেই সে বেরিয়ে গিয়েছে, তাই এখন তাকে খোঁজার চেষ্টা করবেন না, তাকে তার মতো বাঁচতে দিন। তারপর সে লুভেনের কাছে চলে যায় আর তাকে গিয়ে জিজ্ঞাসা করে আচ্ছা লুভেন, তোমার আঙ্কেল তোমাকে খুঁজছে কেন, সে যেহেতু জানে তুমি এখানে এসেছো তাহলে তার তো তোমাকে খোঁজার কোনো কারণ নেই। লুভেন বলে আচ্ছা আমি যখন পেপারগুলো দিয়েছিলাম তখন না উনি না দেখে সাইন করে ফেলেছিলেন, কিন্তু উনি যখন সবার ডাটা চেক করলেন তখন কি আমার ডাটাটা ওনার চোখে পড়েনি, নাকি উনি ইচ্ছে করেই এইসব করেছেন, তাহলে এখন কেন নাটক করছেন, এটা কখনোই হতে পারে না উনি না দেখে সাইন করেছেন। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই যে কিনা তার বাসায় ছিল। আকাশের দিকে তাকিয়ে মনে পড়ে যায় তার বাবার বলা কথাগুলো। তার বাবা বলেছিল দেখো
আমাদের কোম্পানির টেকনোলজির কারণে 2 জন লোক মারা গিয়েছে আর একটি মেয়ে অনাথ হয়েছে। মেয়েটি তার বাসায় আছে, তাকে গিয়ে নিয়ে আসো। তারপরই সে লুভেনকে তার বাসায় নিয়ে এসেছিল। এখন পর্যন্ত সে লুভেনকে বড় করেছে আর আজ হুট করে লুভেন হারিয়ে গেল। হান মনে মনে বলে, বাবা আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারলাম না। আমি পারলাম না লুভেনকে দেখে রাখতে। তবে বাবা আমি তোমাকে কথা দিচ্ছি লুভেনকে আমি যে কোনো বিনিময়ে ফিরিয়ে নিয়ে আসবো। তাদের প্রজেক্টের সব ট্রেনিং শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত লুভেনকে আর ইউনকেই সিলেক্ট করা হয়। এখানে আমরা দেখতে পাই প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে যায়। হান সবার উদ্দেশ্য করে বলে, এই প্রজেক্টের জন্য আমি আমার প্রিয় মানুষকে নারাজ করেছি, তার সাথে আমি অনেক অন্যায় করেছি। আজ আমি বুঝতে পারছি ওই কথাগুলো বলা একদমই উচিত হয়নি। এখানে লুভেন মনে করে কথাগুলো সে সুকে বলছিল, এতে সুও অনেক বেশি খুশি হয়ে যায়। সেও মনে করছিল কথাগুলো তাকে উদ্দেশ্য করে বলা হয়। তাদেরকে স্টেজে ডাকা হলে লুভেন নামটি শোনার পর সে অবাক হয়ে যায়। লুভেনের ফেস দেখার সাথে সাথেই সে বলেন, লুভেন তুমি যেতে পারবে না, তোমার স্বপ্ন তো আমি পূরণ করছি, তাহলে তোমাকে কেন যেতে হবে? প্লিজ তুমি যাবে না, আমার কথা তুমি শোনার চেষ্টা করো। এই প্রোগ্রামটিকে ডিলে করা হোক, এটা পরের প্রোগ্রামে দেওয়া হবে, প্লিজ তুমি এখানে যেতে পারো না। তখন সে বলে, এতগুলো লোকেদের মধ্যে আমাকে সিলেক্ট করা হয়েছে, আমি যাব, আমি এটা মিস করতে পারি না। তারপর সে ইউজিনের সাথে হাঁটতে হাঁটতে চলে যায়। তার যাওয়া দেখে হানের অবস্থা খারাপ হয়ে যায়। সে কোনো কথা বলার মতোই তাকে না বেহুশ হয়ে যায়। পরদিন আমরা তাকে হসপিটালে দেখতে পাই। অ্যাসিস্ট্যান্ট এসে বলে সু সেক্রেটারিকে টাকা দিয়ে নাম চেঞ্জ করিয়েছে। তখনই এখানে আমরা সুকে আসতে দেখি, সে খাবার নিয়ে এসেছিল। তখন সে অ্যাসিস্ট্যান্টকে এখান থেকে বাইরে যেতে বলে। সু তখন তাকে বলে, নাও খাবারগুলো খেয়ে নাও। তখন সে বলে, কেন খাবার খাবো? আমি তোমার সাথে এঙ্গেজমেন্ট ভাঙতে চাই। তখন সে বলে, কেন? এটা করতে যাবে কেন? আমাদের সম্পর্ক তো একদমই ঠিকঠাক ছিল, আর এখন তো আমাদের মধ্যে লুভেনও নেই। তখন সে বলে, তুমি এতটা নিচেও নামতে পারো, আমি কি কোনোদিনও ভাবতে পারিনি। তখন সে বলে, নিচে নামবো না তো কি করব বলো? এটা তোমার জন্য হয়েছে, তুমি তাকে ভালোবাসো, এটা তুমি বুঝতেই পারোনি। তাহলে তোমার সাথে এমনটাই হওয়ার কথা ছিল। তুমি যা ডিজার্ভ করো তাই তোমার সাথে হয়েছে। তাই এই বিষয়গুলো নিয়ে আমার সাথে কথা বলার একদমই চেষ্টা করবে না। সে রেগে গিয়ে উল্টা আরও তাকে কথা শুনিয়ে এখান থেকে চলে যায়। আর হান এখানেও চিন্তিত হয়ে পড়ে। তার মনে পড়তে থাকে লুভেনের সাথে কাটানোর সময়গুলো। আসলে কি বাস্তবে এইভাবে মনে পড়ে ছেলেদের মেয়েদেরকে ছাড়ার পর? আমার তো মনে হয় না রে ভাই এইসব মনে পড়ে বা তারা মনে করে কান্না করে। এদিকে আমরা হানকে দেখতে পাই, সে তো আসলেই তার জন্য অনেক কষ্ট পাচ্ছিল। তার খেলনাগুলো বারবার দেখছিল, তার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত কেন জানি না তার মনে পড়ছিল। তার বানানো প্রত্যেকটি ভিডিও সে দেখতে থাকে। লুভেন তাকে নিয়ে কত স্বপ্ন দেখতো, কত ভিডিও বানাতো, কত নাই কল্পনা করতো। এই সব কিছু চিন্তা করে সে ড্রিঙ্ক করতে শুরু করে। তখনই তার ম্যানেজার এসে বলে, স্যার এইভাবে ড্রিঙ্ক করলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনি এমনিতেই ড্রিঙ্ক করতে পারেন না, প্লিজ এইসব বাদ দিন। এই প্রজেক্টটি নিয়ে মিটিং হয়। সবাই বলে, আপনাকে বিশ্বাস করে আমরা টাকা দিয়েছি, এখন মনে হচ্ছে আপনাকে বিশ্বাস করাটাই আমাদের ভুল হয়েছে। এই প্রজেক্টটি যদি ফেল হয় তাহলে আপনার প্রত্যেকটি প্রজেক্ট ফেল হয়ে যাবে। আপনি কি শুরু করেছেন এইসব? তখন সে বলে, আপনাদের যদি ভালো না লাগে এখান থেকে চলে যেতে পারেন। মিটিংয়ে কেউই আর টিকে থাকতে পারে না তার কথা শুনে, এখান থেকে সবাই রাগ করে চলে যায়। তখন ম্যানেজার তাকে বলে, কি করছেন স্যার? এইভাবে যদি কাজ চলতে থাকে তাহলে তো কোনো কিছুই হবে না। তখন সে বলে, কোনো কিছু হবে কি না হবে এইসব দেখার বিষয় আমার না, চলো আমার সাথে ওই জায়গায় যেখানে সব কিছু কন্ট্রোল করা হচ্ছে। তারপর সে ওই কন্ট্রোল রুমে চলে যায়। কন্ট্রোল রুমে যাওয়ার পর সে সব কিছু সবাইকে বুঝিয়ে বুঝিয়ে বলছিল কিভাবে কি করতে হবে, কিভাবে স্পেসশিপকে ভালো রাখতে হবে। সে একটানা কাজ করেই যাচ্ছিল, চিন্তাই করছিল না যে কি হবে না হবে, কোনো বিষয় নিয়েই তার মাথা ব্যথা ছিল না। তখন সে হুট করে লক্ষ্য করে যে লুভেনের কল এসেছে। লুভেন স্পেসশিপ থেকে সব কিছু খুলে বল। লুভেন কিছুক্ষণ কথা বলার পর ইউজিনকে কলটি দিয়ে দেয়। তারপর ইউজিনের সাথে সে যখন কথা বলছিল তখন সে জিজ্ঞাসা করে, আচ্ছা স্যার আপনি কি লুভেনের সাথে কথা বলতে চান? তখন সে বলে, হ্যাঁ আমি লুভেনকে কিছু কথা বলতে চাই, তুমি স্পিকার অন করে রাখো। এখানে আমরা দেখতে পাই সে লুভেনকে বলে, দেখো লুভেন, আমি জানতাম না তুমি ওই শিপে যাবে বা এরকম একটি ঘটনা ঘটে যাবে। তোমার নাম যে ছিল এটাও আমি দেখতে পাইনি বলতে এটা সরিয়ে দেওয়া হয়েছিল, তাই আমি বলতে পারিনি। প্লিজ তুমি আমার উপর রাগ করো না। তখন আমরা দেখতে পাই সিগন্যাল ডিসকানেক্ট হয়ে যায়, যার কারণে সে খুবই চিন্তিত হয়ে পড়ে। তখনই সে জানতে পারে স্পেসশিপের সিগন্যাল এরর দেখাচ্ছে, তার মানে স্পেসশিপে কোনো প্রবলেম হয়েছে। যেহেতু ইঞ্জিনের প্রবলেম হয়েছে তার মানে লুভেন আর বেঁচে নেই। সে এই কথা শোনার পর তার অবস্থা খারাপ হয়ে যায়।
কিছু একটার সাথে হাত লেগে তার হাত পর্যন্ত কেটে যায়। তার হোশই থাকে না তার যে হাত কেটেছে। এমন একটি অবস্থা তৈরি হয়ে যায়। পরের সিনে আমরা তাকে মিটিং রুমে দেখতে পাই। সবাই বলছিল আমরা আমাদের টাকা ফেরত চাই, আমরা ভাবিনি এই প্রজেক্ট ফেল হয়ে যাবে, তাই আমাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হোক, আমরা এইসব প্রজেক্টে আর টাকা লাগাতে চাই না। এই কথা বলে সবাই এখান থেকে চলে যায়। তখন হান বলে, এক কাজ করো, আমার যত ভিলা আছে, আমার যত সম্পত্তি আছে, যা কিছু আছে আমার সব বিক্রি করে দাও। তখন ম্যানেজার বলে, স্যার আপনি এইসব করতে পারেন না। তখন সে বলে, তুমি চিন্তা করো না, তোমার পেনশনের টাকা আমি অলরেডি রেখে দিব, যাতে তুমি তোমার মেহনতের টাকা পেয়ে যাও। ম্যানেজার বলে, স্যার আপনি কি এখনও লুভেনকে খুঁজবেন? সে বলে, পুরো দুনিয়া যদি লুভেনকে ভুলে যায় আমি তাকে ভুলতে পারবো না। আমার মনে হয় সে জীবিত আছে, সে কখনো মরতেই পারে না। পরের সিনে আমরা দেখতে পাই সে তার বাসার প্রত্যেকটি জিনিসপত্র বিক্রি করে দেয়। হানের যা কিছু ছিল সে সব কিছু বিক্রি করে দিয়ে ওই জায়গায় চলে যায়, কারণ সে যে কোনো বিনিময়ে তাকে খুঁজে পেতে চায়। সবাইকে গিয়ে সে সব টাকা বুঝিয়ে দিয়ে বলে, আমি এই প্রজেক্ট বন্ধ করতে চাই না, প্লিজ শুরু করে দাও কাজ। তখন এখানে প্রফেসর তার দুটো কার্ড বের করে দিয়ে বলে, আমিও ইনভেস্ট করতে চাই। তখন আমরা ম্যানেজারকে দেখতে পাই, সেও তার কার্ড দিয়ে বলে, আমিও ইনভেস্ট করতে চাই। তখন প্রফেসর বলে যে আসলে কাহিনী হচ্ছে, আমি যদি জানতাম সে তোমার সাইন এমনিতেই নিয়ে এসেছে, তাহলে আমি তাকে কখনোই এই প্রজেক্টে পার্টিসিপেট করতে দিতাম না, কারণ আমি জানতাম না কিছুই। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই হানকে। হান একদম বুড়ো হয়ে গিয়েছে, কাজ সে কখনোই থামাচ্ছিল না, তার অবস্থা খুবই খারাপ ছিল। প্রফেসর তার কাছে এসে বলে, আর কত কাজ করবে, এখন তো বন্ধ করে দাও, সবাই হার মেনে নিয়েছে, তুমি কখন হার মানবে? তখন সে বলে, আমি লাস্ট মুহূর্ত পর্যন্ত কাজ করতে চাই, আমি হার মানব না। সে তখন প্রফেসরের সাথে বসে ড্রিঙ্ক করে। যেহেতু সে অসুস্থ ছিল তার জন্য ড্রিঙ্ক করাটা কিছুটা ক্ষতি করেছিল। তারপর আমরা তাকে দেখতে পাই সে শুধু লুভেনের কথাই চিন্তা করে। প্রফেসরও তার হার মেনে নেয়, সে এখান থেকে চলে যায়। কিন্তু হান তার হার কখনোই মানে না। সে বলে, আমি মরার আগ পর্যন্ত তোমার অপেক্ষায় থাকবো, আমি খুব ভালো করেই জানি তুমি বেঁচে আছো আর ফিরে আসবে। তখনই আমরা ওই রুমের লাইট জ্বালতে দেখি। লাইট জ্বলা দেখি সে তো অবাক হয়ে যায় আর কান্নায় ভেঙে পড়ে। তখনই নিউজ মিডিয়া পুরো অ্যানাউন্স করে দেয়। নিউজে বলে, আজ থেকে 20 বছর আগে যে স্পেসশিপ হারিয়ে গিয়েছিল, যার খোঁজ পাওয়া যায়নি, এটা এখন আবারও পৃথিবীতে ফিরে এসেছে। আর এখানে আমরা দেখতে পাই সবাই একদম সহি সালামত আছে। এখানে লুভেন আর ইউজিন দুইজনই বাহিরে বের হয়ে আসে। তখন সবাই তাদেরকে প্রশ্ন করে, 20 বছর হয়ে গেল আপনাদের, তাহলে আপনারা 20 বছর কিভাবে ওই জায়গায় কাটিয়েছেন? 20 বছর শুনে লুভেনের মুখ তো একদম ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতেও পারেনি কিভাবে 20 বছর কাটিয়েছে সে। এদিকে আমরা ইউজিনকে দেখতে পাই যে কিনা লুভেনের হয়ে বলে, প্লিজ আমাদের প্রশ্ন করা বন্ধ করুন, আমরা যখন ভালো ফিল করব তখন আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। এদিকে আমরা হানকে দেখতে পাই, তার ম্যানেজার তার কাছে আসে আর তাকে বলে, স্যার আপনার যত কষ্ট সব কিছু রং এনেছে, আপনি যেমনটা চেয়েছিলেন তেমনটা হয়েছে, পুরো দুনিয়া মেনে নিয়েছিল লুভেন আর বেঁচে নেই, কিন্তু আপনি কখনোই এটা মানতে রাজি ছিলেন না যে লুভেন জীবিত নেই। এই আপনার কষ্টের কারণেই লুভেন আজ ফিরে এসেছে। আপনাকে আমি বলি লুভেনের সাথে গিয়ে দেখা করুন। তখন সে বলে, না আমি লুভেনের সাথে দেখা করতে চাই না, কারণ সে এখনও ইয়াং রয়েছে, তাছাড়াও 20 বছর কেটে গিয়েছে, আমি তো একদম বৃদ্ধ, কিন্তু সে দেখেছো কি সুন্দর রয়েছে, তার সামনে আমি যেতে চাই না। তখনই সে কাশি দিতে শুরু করে আর তার হাতে রক্ত চলে আসে। এখানে আমরা বুঝতে পারি তার হয়তো বড় কোনো ধরনের রোগ ছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে, স্যার প্লিজ চলুন, আমি আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাই। সে বলে, না আমি ডক্টরের কাছে যেতে চাই না, তুমি এক কাজ করো, পুরো ডক্টর টিমকে নিয়ে চলে যাও লুভেনের কাছে, যা টাকা পয়সা লাগে সব কিছু তুমি নিয়ে নিবে, আমার যা কিছু আছে সব কিছু বিক্রি করে। তখন সে তাকে বলে, স্যার আপনি প্লিজ এইভাবে ভেঙে পড়বেন না, আপনি চলুন, একবার হলেও আপনি ডক্টর দেখান, এখন তো লুভেন ফিরে এসেছে তাই না? তখন সে বলে, আমি তোমাকে বলেছি না তুমি এখান থেকে চলে যাও, লুভেনকে গিয়ে দেখো লুভেনের কি অবস্থা। সে তার অ্যাসিস্ট্যান্টকে অনেক বকাঝকা করে। তারপর আমরা তাকে দেখতে পাই যে কিনা একা একা দাঁড়িয়েছিল। তখন তার মুখ থেকে আবারও রক্ত আসতে শুরু করে। সিন পরিবর্তন হয় লুভেনের কাছে, সে প্রফেসরের কাছে চলে আসে।
প্রফেসরকে সে সব ওই ইনফরমেশনগুলো দেয় যেগুলো সে ওই জায়গা থেকে নিয়ে এসেছে। তার রিসার্চ অনেক সুন্দর ছিল, প্রফেসরের অনেক ভালো লাগে। তখন প্রফেসর বলে, এক কাজ করো, তুমি তোমার আঙ্কেলের সাথে দেখা করে আসো, কারণ সে তোমার জন্য অনেক কষ্ট পাচ্ছে। এতদিন যাবৎ সে তোমার জন্যই নিজেকে জীবিত রেখেছে। তাছাড়াও সে অসুস্থ। তোমাদের মধ্যে কী হয়েছে এটা তো আমি জানি না, তবে একটি কথাই বলবো, তার সাথে দেখা করো। তখন সে বলে, আঙ্কেল তো আমার সাথে দেখা করতে চায় না, আপনি কি জানেন আঙ্কেল কোথায় আছে? তখন সে বলে, হ্যাঁ আমি জানি, তোমাকে আমি নিয়ে যাব ওই জায়গায় যে জায়গায় তোমার আঙ্কেল থাকে। তোমার আঙ্কেলের এখন আর কোনো কিছুই অবশিষ্ট নেই। তখন লুভেনের অনেক খারাপ লাগে, কারণ সে তার জন্য সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছিল। প্রফেসর তাকে বলে, তুমি অনেক ভালো কাজ করেছো, কিন্তু তুমি হানের সাথে যা করেছো একদমই ঠিক করোনি। সে তোমার জন্য অনেক কষ্ট পাচ্ছে, নিজেকে এখন পর্যন্ত সে ক্ষমা করতে পারেনি। তারপর আমরা ওই বাসাটি দেখতে পাই যেখানে সে এমনভাবে সাজিয়ে রেখেছিল, এই বাসাটি দেখে মনে হচ্ছিল এটা লুভেনের বাসা। তারপর সে তার ওই চিঠিগুলো খুঁজে পায় যেগুলো হান তার জন্য লিখেছিল। দেখো লুভেন, তোমাকে রিজেক্ট করা আমার লাইফের সবচেয়ে বড় ভুল ছিল। আমি কখনোই তোমাকে হারাতে চাইনি, কিন্তু কেন জানি না আমার একটি ছোট ভুলের কারণে সারা জীবনের জন্য আমার তোমাকে হারাতে হলো। আমি তোমাকে ছাড়া একদমই ভালো নেই, আমি অনেক কষ্টে আছি লুভেন, কিন্তু আমি চাইলেও তোমাকে কোনো কিছু বলতে পারবো না, কারণ তুমি আমার থেকে অনেক দূরে। হানের লেখা প্রত্যেকটি কথা তাকে অনেক কষ্ট দিচ্ছিল। সিন পরিবর্তন হয় হানের কাছে। তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে, আচ্ছা আজ তো লুভেনের প্রোগ্রাম, আপনি কি তার প্রোগ্রামে যাবেন না? তখন সে বলে, লুভেনের এত বড় একটি প্রোগ্রাম আমি না গেলে কি হবে? অবশ্যই আমি যাব। তারপর সে সুন্দর হয়ে তৈরি হয়ে লুভেনের প্রোগ্রামে চলে আসে। লুভেনের প্রোগ্রামে যখন সে বসেই ছিল, তখন পুরো মিডিয়া লুভেনকে ঘিরে ধরে একই প্রশ্ন করে, আপনার আর হানের মধ্যে কী সম্পর্ক যে সে তার সব কিছু বিক্রি করে আপনাকে বাঁচানোর জন্য এই প্রজেক্টটিকে চালু রেখেছিল? ইওন তখন বলে ওঠে, আমাদেরকে পার্সোনাল প্রশ্ন থেকে বিরত থাকুন, প্রফেশনাল প্রশ্ন করতে পারেন। তখন লুভেন বলে ওঠে যে, না আমি বলতে চাই আঙ্কেল, আপনি কেন আমার সাথে এমনটা করলেন? আমি জানি আপনি আমাকে ভালোবাসতেন, যদি আমাকে ভালোই বেসে থাকেন তাহলে কেন আমাকে নিজের থেকে এতটা দূরে করলেন? আর কেনই বা আমাকে রিজেক্ট করলে শিপে পাঠালেন? আর যদি পাঠিয়েই বা থাকেন তাহলে কেন পাঠালেন? আর যদি নাই পাঠান তাহলে এত দিন যাবৎ এত টাকা লাগিয়ে প্রজেক্টটি কেন চালু রেখেছেন? তাছাড়াও আমি যখন ফিরে এসেছি এটা জানার পর কেন আপনি আমার সাথে দেখা করেননি? তখন আমরা দেখতে পাই হান এখান থেকে উঠে চলে যায়। আসলে এখান থেকে হান না, তার অ্যাসিস্ট্যান্ট উঠে চলে যায়, আর হানের পিছে পুরো এলাকা। এখানে আমরা বুঝতে পারি হানের অ্যাসিস্ট্যান্ট তার গেট আপে এসেছিল আর হান ওই জায়গায় বসেছিল। হানের যেহেতু সময় শেষ তাই এখান থেকে সে চলে যেতে চায়। হান যখন উঠে করিডোর দিয়ে হাঁটছিল তখন লুভেন তাকে পিছন থেকে ডেকে বলে, আঙ্কেল সত্যিটা বলুন প্লিজ, আপনি এতদিন যাবৎ প্রজেক্টটি চালু রেখেছেন, কিন্তু আমি ফেরার পর কেন আপনি দেখা করেননি? আপনি আমাকে ভালোবাসেন তাই না? তখন সে বলেন, না আমি কখনোই তোমাকে ভালোবাসি না, আমি শুধু আমার গিলটি ফিল থেকে এইসব করেছি। লুভেন বলে, আমি খুব ভালো করেই জানি আপনি আমাকে ভালোবাসেন, তাহলে কেন ইগনোর করছেন? সে বলে, আমি তোমাকে কখনো ভালোবাসতাম না আর কখনোই ভালোবাসবো না, এটা তোমার ভুল ধারণা নিয়ে এখান থেকে চলে যাও। লুভেন তখন কান্না করতে শুরু করে আর বলে, আমি খুব ভালো করেই জানি আপনি আমাকে ভালোবাসেন, কারণ ওই চিঠিগুলো আমি পড়েছি যেগুলো আপনি আমার জন্য লিখেছিলেন। হান তার কোনো কথার উত্তর না দিয়ে এখান থেকে চলে যেতে চায়। আমরা তো খুব ভালো করেই জানি হানের অবস্থা, সে শারীরিকভাবে অনেক অসুস্থ ছিল, তাই সে লুভেনের সামনা করতে চায় না, কারণ লুভেনের সামনে এলে সে লুভেনকে বলতে পারবে না, লুভেনকে ছাড়া থাকতে পারবে না। তখন সে রুমে আসার পর তার রক্ত বমি হতে শুরু করে, আর সে বুঝতে পারে তার হাতে খুবই কম সময়, সে তাহলে কিভাবে লুভেনের কাছে যাবে? এদিকে লুভেন অনেক মন খারাপ করে বসেছিল, কারণ হান তার সাথে দেখা করেনি। সু লুভেনের সাথে দেখা করতে আসে। লুভেন তাকে বলে, আপনি এখানে কি করছেন? তখন সে বলে, আমি তোমাকে টিভিতে দেখেছি, তাই আমার মনে হয়েছে তোমার সাথে দেখা করাটা আমার জরুরি। তখন সে বলে, কেন জরুরি? তখন সু আবার বলে, কেন তুমি কোনো কিছুই কি জানো না? তখন সে তাকে বলে, আপনি প্লিজ আমাকে একটু খুলে বলবেন, আমি আসলেই কোনো কিছু জানি না, আঙ্কেল আমাকে কিছু জানায়নি। আচ্ছা আপনি বাদ দিন, বলুন আঙ্কেলকে কেন আপনি বিয়ে করেননি? তখন সে বলে, আচ্ছা তোমাকে সব কিছু খুলে বলছি। তোমার আঙ্কেল কখনোই আমাকে পছন্দ করতো না, সে মূলত তোমাকে জেলাস ফিল করানোর জন্য আমাকে তোমাদের বাসায় নিয়ে এসেছিল। তারপর ঘটনা উল্টে যায়, আমি তোমার আঙ্কেলকে পছন্দ করতে শুরু করি আর তোমার সাথে খারাপ ব্যবহার আমার শুরু হয়ে যায়। কিন্তু যখন তুমি হারিয়ে গেলে তারপর থেকে তোমার আঙ্কেল আর আমাকে বিয়ে করতে চায়নি, সে অপমান করে আমাকে বের করে দিয়েছে, আর তোমার জন্য এত পরিশ্রম করে তোমাকে ফিরিয়ে এনেছে। সবাই বিশ্বাস করতো তুমি মারা গিয়েছো, কিন্তু একমাত্র তোমার আঙ্কেল কখনোই বিশ্বাস করেনি তুমি মারা গিয়েছো। সে
তোমাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু তোমাকে কখনোই বলতে পারেনি, এটা হয়তো তার ব্যর্থতা। লুভেন তার কথা শুনে উঠে যেতে চায়, তখন সে তাকে বলে একটু বসো, আমার কথাগুলো পুরো শুনে যাও। দেখো, তুমি সবসময় এটাই মনে করতে তোমার আঙ্কেল কখনোই তোমাকে পছন্দ করেনি। এই নাও তোমার ব্রেসলাইট, যেটা তোমার আঙ্কেল শুধু তোমার জন্য কিনেছিল। আমাকে এই ব্রেসলাইটটি সে শুধু দিয়েছিল তোমাকে জ্যালাস ফিল করানোর জন্য, তাছাড়া আর কিছু না। ব্রেসলাইটটি পেয়ে সে তো একদম আত্মহারা হয়ে যায়, তার ভিতরের কষ্ট যেন কম ছিলই না। সত্যটা জানার পর তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সবার জীবনে তো এমন সত্য থাকে না, হয়তো ভিন্ন সত্য লুকিয়ে থাকে। লুভেন তখন তাকে ডাক দিয়ে বলে, আপনি কি হানের অপেক্ষা করবেন না? তখন সে বলে যে না, আমি আর হানের অপেক্ষা করতে চাই না। তুমি যদি ফিরে না আসতে তাহলে আমি অবশ্যই হানের অপেক্ষায় থাকতাম, কিন্তু যেহেতু তুমি ফিরে এসেছো তাই আমার আর হানের অপেক্ষা করে লাভ নেই, কারণ সে কখনোই আমার হবে না তুমি জীবিত থাকা অবস্থায়। তাছাড়াও সে এখন বৃদ্ধ হয়েছে, তার বয়স হয়েছে, তার আকাঙ্ক্ষা চাহিদা সব কিছুই পরিবর্তন হয়েছে। তাই আমি চাই না তাকে ডিস্টার্ব করতে। আমি চাই তুমি তার সাথে দেখা করো, কথা বলো, সব কিছু সমাধান করে নাও। সে যতদিন বেঁচে আছে ততদিন তার সাথেই থাকো। এখানে সু অনেক কষ্ট পায়, সে ভালো হয়ে গিয়েছিল। যখন সে এখান থেকে চলে যেতে চায় তখনই সে পিছন দিকে তাকিয়ে বলে, জানো কি তুমি একটি সত্য কথা? হান তো মারা যেতে চলেছে, কারণ তার এক মরণব্যাধি রোগ। অনেক বছর ধরেই সে রোগে আক্রান্ত, কিন্তু কখনো চিকিৎসা করেনি। এই যে হচ্ছে ডক্টরের ঠিকানা, তুমি চাইলে ডক্টরের সাথেও দেখা করতে পারো। লুভেনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কারণ হান অসুস্থ এটা সে মেনে নিতে পারছিল না। কারণ সে হানকে ছোটবেলা থেকেই পছন্দ করতো বললে ভুল হবে, পাগলের মতো ভালোবাসতো। তারপর সে গাড়ি করে ওই ডক্টরের কাছে চলে যায়। নার্সকে গিয়ে সে প্রশ্ন করে যে হান কোথায় ভর্তি আছে। তখন সে বলে, হান স্যার কোথায় ভর্তি আছে? আচ্ছা, আমি আপনাকে একটু জানাচ্ছি। নার্স তখন কল করে ডক্টর জেংকে জানায়। ডক্টর জেং বলে, আচ্ছা, ওকে আমার কাছে পাঠিয়ে দাও। নার্স তাকে ডক্টর জেংয়ের কাছে নিয়ে যায়। ডক্টর জেংয়ের রুমের সামনে গিয়ে তাকে সে ছেড়ে চলে আসে। তখন আমরা দেখতে পাই ডক্টর জেংকে সে জিজ্ঞাসা করে, আপনি আমার কাছ থেকে কোনো কিছু লুকাবেন না, কি হয়েছে পুরো ঘটনা খুলে বলুন। তখন সে বলে, দেখো, তুমি ইমোশনাল হবে না, আমি তোমাকে সব কিছুই খুলে বলছি। যখন আমরা হানের রোগটি ধরতে পারি তখনই তাকে বলেছিলাম চিকিৎসার কথা। সে যদি সঠিক সময়ে চিকিৎসা করাতো তাহলে সে এতদিনে সুস্থ হয়ে যেত, কিন্তু সে চিকিৎসা করেনি। সে বলে যে তোমাকে খোঁজার জন্য তার সময় প্রয়োজন, তাই সে কোনো চিকিৎসাই করায়নি। কিছুদিন আগে সে আমার কাছে এসেছিল, বলে যে এখন পর্যন্ত সে নাকি তোমাকে খুঁজে পায়নি। তোমাকে খুঁজে পাওয়ার আগ পর্যন্ত তার চিকিৎসার দরকার, আমায় তাকে চিকিৎসা দিতে হবে। তখন তাকে আমি অপারেশনের কথা বললে সে বলে এত সময় নেই, ওষুধ দিয়ে দেওয়ার জন্য। ওষুধের মাধ্যমেই সে যতদিন বাঁচতে পারে বাঁচবে, আর যেদিন সে লুভেনকে পেয়ে যাবে তখন থেকে তার আর বাঁচার প্রয়োজন নেই। তুমি যদি পারো তাকে নিয়ে আসতে পারো। তাই লুভেন তার বাসায় চলে যায়। যে বাসাতে সে আগে থাকতো ওই বাসায় যাওয়ার পর অন্য একটি মহিলা বলে, এইটা তো হানসার অনেক আগেই বিক্রি করে রেখে গিয়েছেন, আর এই বাসার মালকিন এখন আমি। তারপর সে খুঁজতে শুরু করে, জায়গায় জায়গায় যায়। তার যতগুলো ফ্ল্যাট ছিল, তার যতগুলো বাসা ছিল, সব জায়গায় ঘোরাঘুরির পর সে ম্যানেজারের কাছে চলে যায়। ম্যানেজারকে গিয়ে জিজ্ঞাসা করে, বলো তুমি হান কোথায়? আমি জানি হান তোমার বাসায় আছে। তখন সে বলে, হান আমার কাছে নেই। আপনি চাইলে বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন। উনি বলেছেন লাস্ট সময়গুলো উনি আপনার স্মৃতি নিয়ে বাঁচতে চান, তাই উনি কোথায় আছেন আমি সঠিক কিছু বলতে পারবো না। লুভেন বারবার তাকে জিজ্ঞাসা করলে বলে যে আমি কিভাবে বলবো বলুন, আমি তো সঠিক কিছুই জানি না। তবে হ্যাঁ, জানি উনি ওই জায়গায় আছে। তারপর সে বুঝতে পারে ওই জায়গায় তো সে লুভেনকে নিয়েই গিয়েছিল। তাই লুভেন ওই জায়গার উদ্দেশ্যে রওনা করে। হান আর লুভেন মিলে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছিল ওই জায়গায়। ওই জায়গা থেকে স্টার দেখা যেত। লুভেনের স্টার অনেক বেশি পছন্দ ছিল। স্টার দেখে সে তার বাবা মাকে কল্পনা করত, তাই সে স্টার দেখার জন্য যেতে চাইতো। আর ওই জায়গায় এখন হয়তো সে আছে, তাই সে চিন্তা করে ওই জায়গায় তাড়াতাড়ি চলে যাবে। হাঁটতে হাঁটতে তারা যখন রাস্তা ফুরাতো না, তখন লুভেন তাকে জিজ্ঞাসা করতো কোথায় যাচ্ছি আমরা। তখন সে বলতো তোমাকে একদম চাঁদ দেখাবো, তুমি বলছিলে না যে আকাশ থেকে চাঁদ দেখতে চাও, এটাই হচ্ছে তোমার আকাশ থেকে চাঁদ। সে তাকে সুন্দর করে আকাশের চাঁদগুলো দেখাতো আর বলতো এটা তোমার বাবা, এটা তোমার মা। এই সব চিন্তা করতে করতেই সে চলে আসে এখানের গার্ডের কাছে। তখন এখানের কেয়ারটেকারকে জিজ্ঞাসা করে, আঙ্কেল হান কোথায়? তখন সে বলে, হান তো ওই জায়গায় আছে যে জায়গায় তোমরা থাকতে। ওনাকে জিজ্ঞাসা করলাম তোমার কথা, সে বলল সে নাকি আসেনি, সে বিজি আছে। তুমি নাকি এখন অনেক বড় হয়েছো, অনেক ভালো কাজ করছো, অনেক টাকার মালিক।
তখন লুভেন কিছুই বলতে পারে না, বলে আঙ্কেল এইসব না হয় পরে বলবো, আগে বলুন হান কোথায় আছে। বলে বললাম তো মা, তোমরা যেই জায়গায় সময় কাটাতে ওই জায়গায় আছে। তারপর লুভেন চলে যায় ওই জায়গায়। জায়গাটিতে যাওয়ার পর তার অনেক স্মৃতি মনে পড়ে যায়। সে বুঝতে পারে এই জায়গাটিতেই হান আছে। হানের রুমের সামনে গিয়ে সে তাকে ডাকতে শুরু করে, বলে হান প্লিজ বাহিরে বেরিয়ে আসো, আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। তখন আমরা দেখতে পাই সে কোনো রেসপন্স করে না। লুভেন বারবার বলে প্লিজ আঙ্কেল বেরিয়ে আসো, আমি খুব ভালো করেই জানি আপনি আমাকে ভালোবাসেন। বলে দিলে কি এমন ভুল হয়ে যাবে? আপনি এখন তো স্বীকার করেন, কারণ আমি সব কিছু দেখেছি। আমি খুব ভালো করেই জানি আপনি আমাকে ভালোবাসেন। আপনার প্রত্যেকটি চিঠি আমি পড়েছি। আর ওই চিঠিগুলো সে তাকে পড়ে শোনাতে শুরু করে। আর চিঠিগুলোতে সে বারবার লিখেছিল প্লিজ লুভেন ফিরে আসো। আর সে এটাও লেখে যে লুভেন তোমাকে ছাড়া সব কিছু শূন্য শূন্য লাগছে, তুমি হারিয়ে গিয়েছো আজ এতদিন। এইভাবেই সে চিঠি লিখে লিখে দিন গুনত। তখন তার মনে পড়ে যায় লুভেনের কথা। সে মনে মনে কিছুটা নরম হয় আর লুভেন বাহির থেকে কান্না করে। হান উঠে দরজাটা খোলার জন্য। দরজা খুলে যখন সামনে লুভেনকে দেখতে পায় সে তো ইমোশনাল হয়ে যায়। আর এদিকে লুভেনও তাকে দেখে ইমোশনাল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। আর দুইজনই কান্নায় বেসে পড়ে, কারণ তারা অনেক বছর পর একে অপরকে দেখছিল। সিন পরিবর্তন হয়, আমরা লুভেনকে দেখতে পাই যে কিনা হানকে নিয়ে হসপিটালে চলে এসেছে। লুভেন আর ইউন তার জন্য অপেক্ষা করছিল। ডক্টর বেরিয়ে আসার পর সে জিজ্ঞাসা করে কি হয়েছে ডক্টর। তখন ডক্টর বলে সে সুস্থ আছে। লুভেন জিজ্ঞাসা করে ডক্টর তার কাছে আর কতদিন সময় আছে। তখন ডক্টর বলে বেশি দিন তো সময় নেই, 3 মাস সময় আছে। তখন সে কিছুটা অবাক হয়ে যায়। পড়ে যেতে চাইলে ইউজিন তাকে ধরে ফেলে, যার কারণে সে পড়তে পারে না। কিন্তু এখানে সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর চিন্তা করে 3 মাস আমার জন্য অনেক কিছু। তাই সে চিন্তা করে তাকে নিয়ে বাসায় চলে যাবে। বাসায় আসার পর আমরা ইউজিনকে দেখতে পাই। ইউজিন তাকে বলে সব কিছু রেখে এখন নিজের কথা একটু চিন্তা করো, কারণ তোমার সময়গুলো অযথা নষ্ট হয়ে যাচ্ছে। কিছু এজেন্সি তোমাকে বুক করতে চায়, তুমি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারো। তখন লুভেন বলে না, এখন আর আমি কিছুই করতে চাই না, আমার একটা কাজ ওনার দেখাশোনা করা। তখন ইউজিন বলে আচ্ছা, তাহলে কাল সকালে তোমার সাথে দেখা হবে। সিন পরিবর্তন হয় রাতের বেলায়। আমরা দুইজনকেই একসাথে একটি ক্যাফেতে বসে থাকতে দেখি। তখন ইউজিন বলে যে লুভেনকে সে কিভাবে ভালোবাসতে শুরু করেছিল। প্রথম যখন তাকে দেখেছিল তার কথাবার্তা শুনেই তার প্রতি দুর্বল হয়ে যায়। ধীরে ধীরে এটা ভালোবাসায় পরিণত হয়। সে তার প্রতি অনেক কৃতজ্ঞ, তার সাথে অনেক সময় কাটিয়েছে। লুভেন বলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি এসব চাইলেও কিছু করতে পারবো না। তখন ইউজিন বলে আচ্ছা তোমাকে ক্ষমা করে তো দিলাম, আসলে ক্ষমা চাওয়ার মতো কিছু নেই, তুমি কিছু করোনি, আমাকে লাস্ট একটি হাগ দিতে পারবে। একে অপরকে জড়িয়ে ধরে তারা এখান থেকে চলে যায়। দুইজন দুইজনের রাস্তায়, হয়তো তাদের আর দেখা হবে না। সিন পরিবর্তন হয়, আমরা হান এবং লুভেনকে দেখতে পাই। তারা তাদের সময়গুলো অনেক সুন্দরভাবে কাটাচ্ছিল। লুভেন চাইছিল যে হানের সাথে এইভাবেই সময় কাটাতে, যাতে সে বুঝতে না পারে তার কাছে 3 দিন বাকি আছে। যেই কাজগুলো তারা ছোটবেলায় একই সাথে করত, আজও তারা ওই কাজগুলোই করছিল, যেমন রুটি তৈরি করা, একসাথে খাবার খাওয়া, একসাথে পড়ালেখা করা, মানে ছোট ছোট কাজ যেগুলো তারা পছন্দ করতো আর কি। একসাথে গেম খেলা, পুরনো ভিডিওগুলো চেক করা, যেগুলো লুভেনের শখ ছিল। তাছাড়াও গার্ডেনিং লুভেনের অনেক ভালো লাগতো। হান বসে বসে তার গার্ডেনিং দেখছিল। সে সুন্দর করে অনেকগুলো সবজির গাছ, সব কিছুর গাছ লাগায়। এগুলো দেখতে তার অনেক ভালো লাগে। তারা একসাথে তাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো এনজয় করে। পাহাড়ের চূড়ায় উঠে লুভেন জুড়ে জুড়ে আই লাভ ইউ হান বলতে থাকে। তারা একসাথে মাছ ধরে। মাছ ধরাটা অনেক বেশি এনজয় করে তারা। আসলে যেই কাজগুলো তারা একসাথে করতে চাইছিল, যেগুলো হয়তো তারা সারা জীবন একসাথে থাকলে করতো, ওইগুলো তারা কিছুদিনের মধ্যেই করে শেষ করছিল। আসলে প্রিয় মানুষের দিকে দূর থাকা বা তাকে হারিয়ে ফেলা অনেক কষ্টের। মানুষ মারা গেলে হয়তো তাকে ভুলে থাকা যায় বা মনকে একটি বোঝ দেওয়া যায় মানুষটা মারা গিয়েছে, কিন্তু জীবিত অবস্থায় যদি কেউ হারিয়ে যায় তাকে বলা আসলেই কষ্টের। তখন এখানে ইউজিন চলে আসে তাদের কিছু পিকচার উঠানোর জন্য। হান তো পিকচার উঠাতে রাজি হয় না। ইউজিন আর হানের মধ্যে কিছুক্ষণ কথা হয়। হান ইউজিনকে বলে আমি চলে যাওয়ার পর প্লিজ ওকে দেখে রেখো।
ইউজিন তখন বলে তার জন্য চিন্তা করতে হবে না, লুভেনকে আমি এমনিতেই অনেক বেশি ভালোবাসি, তাই তাকে আমি এমনিই দেখে রাখবো। কিছুক্ষণ পরই লুভেন বিয়ের ড্রেস পরে আসে পিকচার ওঠানোর জন্য। এখানে আমরা দেখতে পাই তারা অনেক সুন্দর সুন্দর পিকচার ওঠায় আর তার অতীতের সিনগুলো মনে পড়ে যায়, যখন প্রথমবার লুভেন বিয়ের ড্রেস পরেছিল, তাও আবার তার জন্য। ইউজিন তাদের অনেক সুন্দর সুন্দর পিকচার ওঠায় আর এখানে আমরা লুভেনকে অনেক হাসি খুশি দেখতে পাই। লুভেন খুব ভালো করেই জানতো যে কিছুদিনের মধ্যেই হান মারা যাবে, তারপরও সে সুন্দর সুন্দর মুহূর্তগুলো তার সাথে কাটাতে চাইতো। সে তাকে জিজ্ঞাসা করে বিয়ে কবে করবে, কিন্তু কেন জানি না হান বিয়ে করতে চাচ্ছিল না। সে চাচ্ছিল না লুভেনের জীবন নষ্ট করতে, কিন্তু লুভেন একদমই জিদে আঁকড়ে ছিল। সে বারবার বলছিল বিয়ে করতে হবে, একদিনের জন্য হলেও আমাকে বিয়ে করতে হবে। কিন্তু হান বলছিল যে না, বিয়ে করলে তোমার জন্য প্রবলেম তৈরি হবে, ভবিষ্যতে তুমি শান্তিতে বাঁচতে পারবে না। তখন লুভেন বলে আচ্ছা। লুভেন এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ হান তাকে বারবার রিজেক্ট করছিল। লুভেন কান্না করে বলে আর কত রিজেক্ট করবে, জীবন তো শেষের দিকে, ছোটবেলা থেকে এখন পর্যন্ত রিজেক্ট করেই এলে, এখন তো বৃদ্ধ হয়ে আছো, রোগে আক্রান্ত, তারপরও আমাকে ছাড়ছো না, রিজেক্ট করতেই হবে তাই না? একথা বলেই রাগে লুভেন এখান থেকে উঠে চলে যায়। আর হান চিন্তা করতে শুরু করে কি করবে সে। বিয়েও যদি করে তাহলে কিভাবে করবে, কারণ সে তো মারা যাবে। তখনই তার ব্লাডিং শুরু হতে থাকে। আসলে এখানে সে চাইছিল না লুভেনের জীবনটা সে নষ্ট করে দিতে, বিয়ে করলে তো তার জীবন নষ্ট হবেই। ইউন এসে জিজ্ঞাসা করে কি হয়েছে লুভেন, একা বসে আছো কেন? তখন সে বলে দেখো না, সে আমাকে বিয়ে করতে চায় না। এটা কি মেনে নেওয়া সম্ভব? সে যদি মারাও যায়, আমি চাই আমি সারা জীবন তার স্ত্রী হয়েই বেঁচে থাকি, তার বিধবা হয়ে আমি বেঁচে থাকতে চাই। তাছাড়াও আমি চাই আমার মৃত্যুর পর যাতে তার কবরের সামনেই আমাকে কবর দেওয়া হয়। তখন ইউজিন বলে আচ্ছা, আমি একটি কাজ করছি। তারপর দিনই আমরা দেখতে পাই ম্যারেজ ভিডিও থেকে কিছু লোক এসেছে তাদের বিয়ে করানোর জন্য। এটা মূলত ইউজিন করেছিল। হানের এইসব একদমই পছন্দ হয় না। ইউজিনকে বলে এইসব কেন করছো? ইউজিন বলে লুভেনের জন্য হলেও বিয়েটা করে নিন, কারণ সে চায় আপনার সাথে সারা জীবন থাকতে, আপনি যতদিন বেঁচে আছেন তার সাথেই থাকুন। কিন্তু এখানে আমরা হানকে দেখতে পাই সে রাজি হয় না, বলে জোর করে কখনোই বিয়ে হয় না, আমি বিয়ে করতে পারবো না, এটা সম্ভব নয়। লুভেন তখন বলে আচ্ছা, আপনি কি চান আপনার মৃত্যুর পর আপনার যত সয় সম্পত্তি আছে কোনো কিছুর ভাগ আমি না পাই? আর যদি এটা না চান তাহলে আমাকে বিয়ে করে নিন, আমি চাই আপনার সম্পত্তি সব কিছু আমার হোক, তারপর আপনি যখন মারা যাবেন কিছুদিন পরই আমি বিয়ে করে নিব। হান রাজি না হলে লুভেন তার পাশে বসে বলে আমি তো এটাই পছন্দ করব, মৃত্যুর পর আপনার সাথে দাফন হতে। তারপর আমরা দেখতে পাই সে রাজি হয়ে যায় আর দুইজনের বিয়েও হয়ে যায়। যেহেতু দুইজনের বিয়ে হয়েছিল তাই তারা অনেক খুশি ছিল। হান আর লুভেনের খুশি দেখে সবাই আত্মহারা। বিয়ের কিছুক্ষণ পর হানের অফিসের সবাই ওই জায়গায় চলে আসে। তারা প্ল্যান করে একসাথে পার্টি করবে। এখানে সবাই অনেক মজা করে, পার্টি করে, তারা এনজয় করে তাদের সময়গুলো। এখানে হান আর লুভেনের জন্য সবাই অনেক বেশি খুশি ছিল। তারা সবাই গুড উইশ দেয় তাদের দুইজনকে। এখানে লুভেন অনেক বেশি খুশি হলেও হান খুশি হয় না। হান জিজ্ঞাসা করে তুমি কি খুশি? তখন লুভেন বলে খুশি হব না। খুশি হব না কেন? 18 বছর বয়সে যা চেয়েছিলাম আজ তা পেয়েই গেলাম, তাহলে খুশি না হওয়ার কি আছে? আমি তোমাকে পেয়ে সবচেয়ে বেশি খুশি। শেষের দিকে সো আর প্রফেসর চলে আসে। প্রফেসর এখানে অনেকটাই ইমোশনাল ছিল। সাথে আমরা ম্যানেজারকে দেখতে পাই যে কিনা সব থেকে বেশি ইমোশনাল, কারণ সে হানের প্রতি অনেকটাই শক্ত ছিল। হানকে সে অনেক বেশি ভালোবাসতো, তার বস হিসাবে নয় বন্ধুর মতো ব্যবহার করতো তার সাথে। আর এখন তার বসের এই অবস্থা সে কিভাবে সহ্য করবে? সো বলে এখানে কোনো কান্নাকাটি নয়, আজ মজার দিন, মজা করো। তারপর আমরা সো এবং ইউজিনকে দেখতে পাই, তারা একে অপরের সাথে বসে গল্প করছিল আর বলছিল ফাইনালি তারা এক হলো, তাদের ভালোবাসা পূর্ণতা পেল। এদিকে সবাই চলে যাওয়ার পর ম্যানেজার তাকে ধরে অনেক বেশি কান্না করে। ম্যানেজার আসলেই এখানে অনেক ইমোশনাল হয়ে যায় তার জন্য। হান আর লুভেন তাদের মতো সময় কাটাচ্ছিল। তখন আমরা ইউজিন আর সোকেও দেখতে পাই, তারাও তাদের ড্রিঙ্ক শেষ করছিল। তখনই সোর নজর পড়ে হানের দিকে। সে উঠে তার কাছে যেতে চায় কারণ সে বেহুশ হয়ে পড়েছিল, কিন্তু ইউজিন তাকে আটকায় কারণ লুভেন তার কাছেই ছিল। লুভেন তার কাছে থাকা অবস্থায় সে বুঝতে পারে যে তার অবস্থা খুবই খারাপ হয়ে আসছে, হয়তো তার কাছে আর সময় নেই। সে কান্না করেই দেয়, তারপর তাকে রুমে নিয়ে যায়, তার সেবা যত্ন করতে শুরু করে। সে তো চোখ খুলে, কিন্তু তার অবস্থা খুবই খারাপ ছিল, সে ঠিকঠাকভাবে কথাই বলতে পারছিল না। হান লুভেনকে একটি বক্স দেয় আর ওই বক্সটি খুলতে বলে।
লুভেন যখন বক্সটি খুলে তখন সে দেখতে পায় এখানে একটি এঙ্গেজমেন্ট রিং রাখা ছিল। তখন সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখতে পাই ইউজিনকে দিয়েই সে এই রিংটি বানিয়েছিল। বলেছিল আমার স্বপ্ন ছিল ইয়াং বয়সেই তার জন্য একটি রিং তৈরি করব। কিন্তু সময়ে আর কাবার করতে পারলাম না। তুমি আমার জন্য এই কাজটি করতে পারবে? তখন সে বলে হ্যাঁ, বুড়া বয়সে বিমরতি ধরেছে তাই না? তখন সে তার জন্য রিংটি বানিয়ে নিয়ে আসে। লুভেন হানকে বলে আংটিটি পরিয়ে দেওয়ার জন্য। সে তাকে আংটিটি পরিয়ে দেয়। হান যে চেয়ারে শুয়েছিল তার পাশের চেয়ারে লুভেনও এসে শুয়ে পড়ে। একে অপরের হাত ধরে তারা তারা দেখতে শুরু করে। হান বলে আকাশের সবচেয়ে বড় তারাটা হচ্ছে তোমার বাবা, আর তার পাশে যে তারাটি হচ্ছে সেটা তোমার মা। আসলে তোমার বাবা মা তোমাকে সবসময় হাসি খুশি দেখতে চেয়েছিল, কিন্তু আমি তোমাকে কতটা হাসি খুশি রাখতে পেরেছি এটা আমি জানি না। তবে আমি যতটুকু পেরেছি আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি সবসময় তুমি হাসি খুশি থাকো। তখনই তার হাতটা নিচে পড়ে যায় আর আমরা বুঝতে পারি যে হান মারা গিয়েছে। লুভেনও খুব ভালোভাবে বুঝতে পারে যে হান আর এই দুনিয়াতে নেই। তারপরও সে তাকে জড়িয়ে ধরে বসে থাকে। সিন অনেক বছর পর শিফট হয়ে যায়, যেখানে আমরা লুভেনকে দেখতে পাই সে এখন একজন স্কুল টিচার ছিল। সে স্কুলে তার স্টুডেন্টদেরকে গল্প শোনাতে গিয়ে তার হানের কথা মনে পড়ে যায়। সে হানকে কিভাবে ভালোবাসতো, তাদের কাটানো প্রত্যেকটি মুহূর্ত মনে করে সে ইমোশনাল হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে এই ড্রামাটি শেষ করে দেওয়া হয়। ড্রামাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন কোনো ড্রামা আসা পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।